আমার প্রথম মামলা করা হচ্ছে 2009 সালে, তারও ধরেন 2 বছর আগে থেকে এরকম চলছে। এটা কিন্তু 2025-এর কোনো ঘটনা না, এটা এতদিন যাবৎ চলে এসছে। কিছু কিছু পত্রিকা লিখেছে, বেশিরভাগ পত্রিকা, বেশিরভাগ গণমাধ্যম এটাকে খুব গুরুত্ব সহকারে প্রকাশ করে নাই, এটাই বাস্তবতা। এমনকি স্থানীয় পর্যায়ের অনেক পত্রিকাই যথেষ্ট গুরুত্ব সহকারে এটা প্রকাশ করে নাই বা করতে পারে নাই, করতে দেওয়া হয় নাই, এটাই বাস্তবতা। এখন মামলা মোকদ্দমা করে বহু ঘাট পার হয়ে যখন আমরা এটা বন্ধ করতে পারলাম, ধরেন 2020 সালের দিকে দুটো জায়গায় বন্ধ করতে পেরেছিলাম একদম পরিপূর্ণভাবে। একটা হচ্ছে পি আইন ডাউকি, যেটাকে আমরা জাফলং বলি, এবং বাকি 6টাতেও সরকার যেহেতু বলেছিল পাথর উত্তোলন করা হবে না, সেজন্য বন্ধ ছিল। এবং সরকারকে এই কথাটা বলাতে, রাজনৈতিক এই সদিচ্ছাটা আনতে, মামলা মোকদ্দমা থেকে নিয়ে শুরু করে অ্যাডভোকেসি পর্যন্ত সবই করা হয়েছিল, যা সকল দালালি কাগজ সংরক্ষিত আছে। এক পর্যায়ে সরকার বলল যে এটা বন্ধ থাকবে। তারপরে এটা খুলে দেওয়ার জন্য তো কাউন্টার অ্যাডভোকেসি চলতেই থাকে, কিন্তু সেই কাউন্টার অ্যাডভোকেসিও ব্যর্থ করা হলো। তারপরে আসলো 5ই আগস্ট। এখন 5ই আগস্টের কাঁধে বন্দুক রেখে বলা হচ্ছে 5ই আগস্টের পর থেকে সবকিছু হচ্ছে। কতগুলো সহজ ইকোনমিক ক্যালকুলেশন দেখেন। কোন কোন পত্রিকায় বলা হচ্ছে 232 কোটি টাকার পাথর, কোন পত্রিকায় বলা হচ্ছে 300 কোটি টাকার পাথর। সিলেটের পাথর মহলগুলো ইজারা দিয়ে, 5 বছরে 2014 থেকে 19-এ সরকার কত কোটি টাকা পেয়েছিল একটু খোঁজ করবেন। 5 বছরে সরকার 40 কোটি মতন টাকা পেয়েছিল। আর প্রশাসন থেকে বলা হচ্ছে 3 বছরের মধ্যেই, 3 দিনের মধ্যে, 5 থেকে 8ই আগস্টের মধ্যে নাকি সকল পাথর লুটপাট হয়ে গেছে। সেগুলোর দাম বলা হচ্ছে 500 কোটি, 300 কোটি, কেউ বলছে 1000 কোটি। তাহলে ওই 5 বছরে সরকারের যে রাজস্ব আদায়, এটা কি কোনো যুক্তিতে টিকে? আপনি 5 বছরে রাজস্ব পেলেন 40 কোটি মতন, তাহলে বছরে কত করে পেলেন? 10 কোটি। আর ও 3 দিনে লুটপাট করে নিল কত কোটি? তার মানে যে পরিমাণ পাথরের মূল্য, তার সাথে সামঞ্জস্য রেখে কোনোদিনও এটা রাজস্বটা আদায় করা হচ্ছে না। ফলে একটা লুটেরা গোষ্ঠী তো আমরাই সৃষ্টি করে যাচ্ছি। এখন দেশের পাথরে 6% কেবলমাত্র আসে দেশের অভ্যন্তরীণ সূত্র থেকে। এটা আমরা কেমন করে জানলাম? বহুবার লেখালেখির পরেও কেউ আমাদেরকে দিতে পারলো না। একসময় সিলেটে একজন ডিসি ছিলেন, উনি এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। উনি, ওই যে বললাম, রাজনৈতিক সদিচ্ছা এবং প্রশাসনিক সমর্থন, তিনি লিখেছিলেন দেশের মোট পাথরের চাহিদার মাত্র 6% আসে আমার এখান থেকে। তাহলে বাকি 94% যখন আমি বিভিন্ন দেশ থেকে আমদানি করি, এইটুকুন কেন আমি আমদানি করে এই 6টা জায়গায় আমি রক্ষা করতে পারলাম না? কেন আজ পর্যন্ত একটা ট্যুরিজম মাস্টার প্ল্যান হলো না এই 6টা পাথর মহল নিয়ে? কেন এখানে আমি ট্যুরিজম ডেভেলপ করতে পারলাম না? যে আমাদের পাশে যিনি যোগেশ আছেন, উনার দেশে মনোকামনা বলে একটা জায়গা আছে, সেখানে কিন্তু ওনারা এইরকমই একটা প্রাকৃতিক আবহে সুন্দর ট্যুরিজম করে ফেলেছেন। আমাদের সীমান্তের ওই পারেও কিন্তু এরকম জায়গাগুলো সংরক্ষিত। এখন সাদা পাথরে আমরা কখন সফল হলাম? ধরে নেন ওই 4 বছর মামলা মোকদ্দমা, অ্যাডভোকেসি, সরকারের সিদ্ধান্ত, এই সমস্ত কারণে বন্ধ ছিল। তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা সকলেই জানি যে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত কিরকম ছিল। তারপরেও কিন্তু প্রতিনিয়ত পাথর কিন্তু আসলে আমার মন্ত্রণালয়ের বিষয় না। আমি পরিবেশ করি বলে এই দায়টা আমি নিয়েছি, দায়িত্বটা আমি নিয়েছি। দায়টা নিতে পারছি না, দায়িত্বটা নিয়েছি। আমি কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নিজে গেছি এবং মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা, উনি তাৎক্ষণিকভাবে সমর্থন দিয়ে বলেছেন যে এইগুলো সবগুলো থেকে ইজারা দেয়া যাবে, এরকম লিস্ট থেকে এগুলোকে সরিয়ে দিতে হবে, এগুলো আমাদের সংরক্ষণ করতে হবে। কারণ প্রত্যেকেরই তো, আমার প্রজন্ম, তার আগের প্রজন্মের প্রত্যেকেরই জাফলং এর সাথে একটা স্মৃতি আছে। ওটা চোখের সামনে এভাবে করে ধ্বংস হয়ে যাবে কয়েকটা পাথর ব্যবসায়ীর সাথে, তো আমরা কোনোভাবেই মানব না। তো পাথর ব্যবসায়ীরা যাতা মন্তব্য শুরু করলো সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটা কোনো বিষয় না। বিষয় হলো আমরা 2 উপদেষ্টা গেলাম জুন মাসে। আপনারা আর কোনোদিন কোন উপদেষ্টারা পাথর তোলা বন্ধ করতে স্পটে গেছেন এটা দেখেছেন বলে আমার জানা নেই। আমরা ওখান থেকে চলে আসার পরে
বেশ শক্ত অভিযান শুরু হলো। যে সমস্ত পাথর ভাঙা কারখানায় বিদ্যুৎ সংযোগ ছিল, বিদ্যুৎ লাইনগুলো কেটে দেওয়া হলো। তারপরে সর্বদলীয় ঐক্যের কথা আমি বলেছিলাম, এটাও আপনারা জানেন, এবং তারপরে আপনারা অনুসন্ধান করে সর্বদলীয় ঐক্য বের করেছেন। এই জন্যই রাজনৈতিক ঐক্য গুরুত্বপূর্ণ। রাজনৈতিক সমর্থন যদি না থাকে তাহলে তো প্রশাসন আপনাকে সাহায্য করবে না। প্রশাসন যদি আপনাকে সাহায্য না করে, এটা তো কোন একক ব্যক্তি বা একক উপদেষ্টার পক্ষে বসে বসে নদী দখলকারী স্থাপনা ভাঙা সম্ভব না। এটা প্রশাসন ভাঙবে। পাথর উত্তোলন অবৈধভাবে রোধ করা প্রশাসন করবে। সেখানে প্রশাসনের ওই রাজনৈতিক সমর্থনটুকু লাগে, যেটা আমরা বারবার নদীর ক্ষেত্রে, জলাশয়ের ক্ষেত্রে দেখেছি, সেটা একেবারেই অনুপস্থিত, একেবারেই অনুপস্থিত। এবার আসি, সাদা পাথরে আমরা সফল হলাম যখন জনগণ এটার বিরুদ্ধে একভাবে কথা বলা শুরু করলো। জনগণের কাছে আমাদের একটা আহ্বান, শোনেন, রাজনৈতিক সরকারি বলেন আর আমাদের মতন অন্তর্বর্তী সরকারি বলেন, জনসমর্থন পেলে যে কোনো কাজ এগিয়ে নিতে সকলের জন্যই সুবিধা। ঠিক যেইভাবে সাদা পাথর নিয়ে আমরা কথা বলেছি, আজকে যেন একইভাবে বাঁকখালী নদীর দখল নিয়ে আমরা কথা বলি। কার 10 তলা ভবন ভাঙতে বাধা দেওয়ার জন্য আজকে মাঠ পর্যায়ে এই প্রতিরোধ গড়ে তোলা হলো? কার 4 তলা ভবন বাঁকখালীতে থাকার কারণে ওইটা যাতে ভাঙা না হয় সেই জন্য এই প্রতিরোধ গড়ে তোলা হলো? আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম যারা ফলো করেন তারা দেখবেন তো, কারা খুব খুশি হয়েছে যখন আমরা উচ্ছেদ বন্ধে বাধ্য হলাম, খুশি হলো কারা, এটা একটু দেখবেন তো। এই উচ্ছেদের পরিকল্পনা ছিল 5 দিনের, 3 দিন কিন্তু উচ্ছেদ করা গেছে। প্রচন্ড বিরোধিতা, প্রচন্ড বাধার মুখে করা গেছে। মাঝখানে একদিন আর গতকাল উচ্ছেদটা করা গেল না। তার অর্থ এই না যে উচ্ছেদ থেমে গেছে, উচ্ছেদ হবে। বাঁকখালী নদীকে আমরা অবশ্যই দখল মুক্ত করব। সেজন্য আমরা রাজনৈতিক সমর্থন যেন পাই, প্রশাসনিক সমর্থন যেন পাই, সেটাও দেখতে হবে। আপনারা যদি প্রথম 3 দিন বাঁকখালী নদীর দখল উচ্ছেদটাকে ফলো করে থাকেন, দেখবেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে সেখানে গেছে। সর্বোচ্চ প্রস্তুতি কিন্তু তাদের ছিল। তারপরেও বাধা কোথা থেকে আসলো, কেন এই বাধা দেয়া হলো? বাঁকখালী নদী গত 4 বছরে কোন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় দখল করা হয়েছিল? আজকে সেই বাঁকখালী নদী ভাঙতে, পরিবর্তিত পরিস্থিতিতে বাধা কেন, বাঁকখালী নদীর দখল ভাঙতে, সেই প্রশ্নের উত্তর আমাদেরকে অবশ্যই খুঁজতে হবে। কিন্তু আমাদের কিন্তু মনে রাখতে হবে সকলকে একসাথে, যে যেই কাজটা আমরা শুরু করেছি কাজটা কঠিন, কিন্তু কাজটা অসম্ভব না। এই কাজ করতে গেলে বাধা আসবে। ওই যে বললাম, পুনরুদ্ধার মানেই বাধা। তার মানে কেউ না কেউ তো দখলে নিয়ে নিয়েছে। তাকে যখন আপনি দখল থেকে সরাবেন, সে বাধা দেবে। সে দখলে গেল কেমন করে? কারণ তার পক্ষে রাজনীতি ছিল। সে দখলে গেল কেমন করে? কারণ তার পক্ষে প্রশাসন ছিল। এখন আমাদের 1.5 বছর সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা প্রথম দিকে ছিল, সে সময় আমাদের সময় নষ্ট হয়েছে। এখন আবার নির্বাচনের রোডম্যাপে আমরা ঢুকে যাব, সেখানে আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব বেড়ে যাবে। ফলে এই সময়টুকুনি আমাদেরকে, যে সব মাসগুলো আমাদের আছে, কাজে লাগাতে হবে। যখন জনগণের সমর্থন থাকে, যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, সেই সরকার কিন্তু বাধ্য হয় জনগণের চাপের মুখে সঠিক সিদ্ধান্ত নিতে। কাজে জনগণকে সবসময় জলাশয় রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে এবং তার সমর্থনটা তাকে প্রকাশ করতে হবে। যদি মূলধারার গণমাধ্যম প্রকাশ নাও করে রাজনৈতিক বিবেচনায়, এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, সেখানে আপনারা মতামত লিখবেন, সেখানে আপনারা প্রতিবাদ দিবেন। ঠিক যেভাবে আপনারা সাদা পাথরের প্রতিবাদ দিয়েছিলেন বলে আমাদের পক্ষে কাজটা সহজ হয়েছিল। একটু আসলে পরিবেশটা আসলে একটা মূল্যবোধের বিষয়। আপনারা চলন বিলের কথা এখানে বলেছেন। চলন বিলের কিন্তু সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া শেষ হয়নি, এবং চলন বিলে আমি যা দেখলাম সেখানে হচ্ছে যে এটা চলন বিলের একদম শেষ প্রান্তে হয়, অনেকগুলো নদী এবং খালের পানি এদিক দিয়ে প্রবাহিত হয়। আমরা মূল্যবোধের বিষয়টা আসলে প্রশাসনে আসতে হবে। আমরা সকলেই বলি বনটাকে রক্ষা করতে হবে, কিন্তু বনের ভিতর দিয়ে রাস্তা নিতে হবে। আমরা সকলেই বলি পাহাড়টাকে রক্ষা করতে হবে, কিন্তু পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা নিতে হবে। আমাদের মূল্যবোধ যদি পরিবেশ কেন্দ্রিক হয়, তখন আমরা বলবো রাস্তা নিতে হবে, কিন্তু পাহাড় কেটে রাস্তা করা যাবে না, বিকল্প বের করতে হবে।
আমাদের মূল্যবোধ যদি আইনের সমর্থক হয় তাহলে আমাদেরকে বলতে হবে রাস্তা করতে হবে, কিন্তু তাই জন্য তো আমি বন কাটতে পারবো না, বনের পাশ দিয়ে আমাদেরকে রাস্তা নিতে হবে। সেই মূল্যবোধের জায়গায় কোন কোন ক্ষেত্রে কাজ করার চেষ্টা করছি। এখনো পর্যন্ত আমি কোনো বনভূমি কাটবার অনুমতি দিইনি। আমার পরে কি হবে তা আমি বলতে পারি না, তবে কিছু কিছু বিষয় আছে লিগ্যাসি প্রবলেম, যে আগের সরকার অনুমোদন দিয়ে গেছে, যেহেতু আগের সরকার অনুমোদন দিয়ে গেছে সেহেতু পরিকল্পনাটাই ওইভাবে হয়েছে যে বনটা কেটেই রাস্তাটা এখন করতে হবে, তাছাড়া আর উপায় নেই। বন মানে হয়তো একটা সৃজিত বাগান, কিন্তু আমাদের সরকার যেটা করেছে সেটা হচ্ছে বনের জায়গা যেটা দিয়ে দেওয়া হয়েছে উন্নয়ন প্রকল্পে সেটা কতটুকু ফিরিয়ে আনা যায় সেই উদ্যোগটা গ্রহণ করে আমরা বেশ কয়েকটা জায়গায় 700 একর যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ কেন্দ্র হওয়ার কথা ছিল সেটা ফেরত এনেছি, যেখানে বাফুফের ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র হওয়ার কথা ছিল সেটা ফেরত এনেছি, যেখানে একজন সাবেক সচিব তার ভাইয়ের নামে একটা টেকনিক্যাল সেন্টার করবে, বনভূমি যাবেন সেই বনভূমির পাশে প্রবাহিত ঝর্ণা আছে, অপূর্ব সুন্দর জায়গা, সেটা আমরা ফেরত আনতে পেরেছি। সোনাদিয়া দ্বীপ যেটা দিয়ে দেওয়া হয়েছিল বেজাকে সেটা ফেরত আনতে পেরেছি। ফলে মূল্যবোধের জায়গায় কিন্তু আমরা কাজ শুরু করেছি, কিন্তু লিগ্যাসি ইস্যুতে কোন কোন জায়গায় আমাদের এখনো বাধা রয়ে গেছে। আমরা একটু যাই যে আমরা বিষয়টাকে কিভাবে দেখছি। আমি জানি যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট যেটা আছে, টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট সংশোধনের কাজে হাত দিয়েছে। এই সংশোধনের একটা খসড়া প্রস্তুত হয়েছে, সেই খসড়ায় কিভাবে ঢাকা শহরের আরবান ফরেস্ট্রি করতে হবে সেটা তারা রেখেছে, কিভাবে তারা জলাশয় রক্ষা করবে সেটা তারা রেখেছে। এগুলো দেখা কিন্তু আমাদের সকলের দায়িত্ব। খুব অল্প সময়ে এই খসড়াটি চূড়ান্ত করে আপনাদের সামনে দেয়া হবে, তখন আপনারা মতামত দিবেন। সেই 1953 সালের টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট দিয়ে 2025 সালের ঢাকা শহরকে লিভেবল আপনি করতে পারবেন না। আর 1953 সালের ওই আইনটাও পদে পদে ফ্রাস্ট্রেটেড হয়েছে। ফলে টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্টটা আমাদের সময় আমাদের বিশ্বাস আমরা চূড়ান্ত করে দিয়ে যেতে পারবো, এবং সেখানে রাজুক নগরায়ন যেটা আপনার পেপারে আছে আর নতুন প্রকল্প করবে কিনা, যদি না করে তাহলে কেন, যদি করে তাহলে কিভাবে চেকস অ্যান্ড ব্যালেন্স হবে সেগুলো সব ঠিক করতে হবে। আরেকটা যেটা বড় কথা, যে রাজুকের বোর্ডে পেশাজীবীরা থাকবেন কিনা, নাকি আমলাকে দিয়েই রাজুকের বোর্ড হবে। আগে কিন্তু পেশাজীবীরাই ছিলেন, তখন ঢাকার পরিবেশ এরকম বিপর্যয়কর ছিল না। কাজে আপনারা যারা গণমাধ্যমে আছেন দেখেন সেই টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্টে কি বলা হচ্ছে, মতামত দেন আপনাদের অভিজ্ঞতা থেকে। আপনি সাংবাদিকও নাগরিকও তো, সে দায়িত্বটা নিতে হবে। এবার আসেন আপনি ডিটেইলড এরিয়া প্ল্যান। ডিটেইলড এরিয়া প্ল্যানে শেষ সময় গত সরকারের তারা জলাশয়কে দুই ভাগে ভাগ করে ফেলালো, মুখ্য জলাশয় আর সাধারণ জলাশয়। সাধারণ জলাশয় আপনি সবই করতে পারবেন, অথচ আমাদের 70 ভাগই হচ্ছে সাধারণ জলাশয়। তারপরে ওইটা আবার তখন থেকে বেলা থেকে লড়াই করতাম, এবার এসে সেইটা অন্তত বদলে দেওয়ার সুযোগ পেয়েছি এবং বদলে দিয়েছি। সাধারণ জলাশয় বলে কিছু নাই, জলাশয় জলাশয় এবং সবটাকেই প্রোটেক্ট করতে হবে। আমাদের সরকারের কাজ কিন্তু আমাদের পর্যায়ে নীতি নির্ধারণ করে দেওয়া, প্রয়োগ যেটা করা আমরা প্রয়োগের নির্দেশ দিব, সেইখানে যেন কোনোভাবে রাজনৈতিক বাধা না পাই বরং সমর্থন পাই, সেটার কাজটা আমাদেরকে করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ আইন এই মুহূর্তে ওটা ওয়েবসাইটে থাকার কথা, কৃষি জমি সুরক্ষা আইন, কৃষি জমি এবং ল্যান্ড জোনিং। এটা বহু সরকারের সময় বহু কথা শুনেছেন, এবার কিন্তু প্ল্যানারদের সাথে বসা হয়েছে, পরিবেশবাদীদের সাথে বসা হয়েছে, ভূমি অধিকার নিয়ে কাজ করে তাদের সাথে বসা হয়েছে। সেইখানেও এই জিনিসগুলো সুরক্ষা কেমন করে আসবে এটা দেখবেন। একটা খুব পপুলার কথা আছে, এক ফসলি জমিতে করা যাবে, দুই ফসলি করা যাবে না। এক ফসলি দুই ফসলি বলে তো কোনো কিছু ল্যান্ড রেকর্ডে থাকে না, তাইলে এক ফসলি কতটুকু তার একটা পরিমাণ বলতে হবে, যে এই পরিমাণ আছে এক ফসলি। পরিমাণ না বলে তো আপনি বলতে পারবেন না যে এক ফসলি দুই ফসলি। এবং এই এক ফসলি কিন্তু বেশিরভাগই হচ্ছে জলাশয়, নাল জমি যেগুলো হয় সেগুলি কিন্তু আমাদের এই যে বিল এলাকাগুলো। কাজে এইগুলো এক ফসলি জমি বলে আপনি উন্নয়নে দিয়ে দিবেন, তার অর্থ হচ্ছে আসলে আপনি বিল এলাকাকে অনেক জায়গায় উন্নয়নে দিয়ে দিতে পারবেন। এই জায়গাগুলোতে আপনাদের যেগুলো মতামত আছে জানাবেন। এই গেল আইনের কথা। আমার একটা আইন আছে, পানি আইন, 2013 সালে করা। ওখানে সুরক্ষা আদেশ, অপসারণ আদেশ, প্রতিপালন আদেশ জারি করার বিধান আছে। 2013 থেকে 2025 আজ পর্যন্ত কোনো আদেশ জারি করা হয়নি।